Hello students, this is Dilruba Fatima Bristi, lecturer, Department of English, Noakhali Government College. Welcoming you all into this topic, and today's topic is changing of speeches. It is the last part of this topic. You have already gone through the rules of changing of speeches according to tenses and sentences. Now we'll have to read the rules of changing of speeches when it is given as a passage. Like we'll know the rules of passage narration. Passage narration is the most important part of this topic because when your scripts will be given in your question, you will have a passage and you will have to change it from direct to indirect or indirect to direct in a passage form. So all the rules you have already gone through, you will apply them in this section. So the passage narration is actually the sum of all the rules you have already learned, and there will be some more rules included. So let's begin. Rules of passage narration. First you have to understand who is the speaker and who is the audience. মানে প্রথমে যদি আমরা প্যাসেজ থেকে পড়ে কে স্পিকার এবং কে অডিয়েন্স সেটা চিহ্নিত করতে পারি, তাহলে প্যাসেজ নেরেশনটা বুঝতে সুবিধা হবে। আর সেটা করার জন্য প্যাসেজটাকে অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। তারপর উক্তিগুলোর মোড বা ক্রিয়ার ধরন চিহ্নিত করতে হবে। এটা টেন্স, এটার সেন্টেন্সের স্ট্রাকচারটা, যেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, কী বোঝাচ্ছে সেই মোডগুলো এবং ক্রিয়ার ধরনগুলো, যাতে আমরা টেন্স এবং সেন্টেন্সের যে রুলসগুলো এর আগে পড়েছি সেই রুলসগুলোকে আমরা মাথায় রাখতে পারি। সো প্রথমে প্যাসেজটি পড়ে আমাদের কী করতে হবে, স্পিকার এবং অডিয়েন্সকে আলাদা করতে হবে, তারপর উক্তিগুলোর মোড বা ক্রিয়ার ধরনকে চিহ্নিত করতে হবে। এটি হচ্ছে প্রথম রুল। দ্বিতীয় রুলটি কি, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি ভার্বের মাঝে বা শেষে থাকলে ইন্টারাক্ট করার সময় অবশ্যই ডিরেক্ট স্পিচকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে। যেমন ডিরেক্টে, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, হাসান সেইড টু দ্য লেডি, স্পেশালি ইন দ্য ডার্ক অফ দ্য ফায়ার। তো এটাকে ইন্টারাক্ট করার সময় কি বলছে, হাসান টোল্ড টু দ্য লেডি দ্যাট শি লুকড এ লিটল লাইক হিজ মাদার, স্পেশালি ইন দ্য ডার্ক অফ বাই দ্য ফায়ার। মানে কি বললো, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা ছিল বাক্যের মাঝে বা শেষে, কিন্তু ইন্টারাক্ট করার সময় আমরা অবশ্যই ডিরেক্ট স্পিচের সেন্টেন্সের শুরুতে আনবো। যেমন দেখো, প্রথমে কি ছিল, ইউ লুক লিটল বিট লাইক মাই মাদার, তারপর ছিল হাসান সেইড, কিন্তু আমরা যখন এটাকে ইন্টারাক্ট করছি তখন কিন্তু প্রথমে চলে আসছে হাসান টোল্ড টু দ্য লেডি। সো আমরা এই বাক্যটার যে ভার্বটা, এই ভার্বটা যদি পরেও থাকি ইন্টারাক্ট করার সময় অবশ্যই ভার্বটাকে আগে নিয়ে আসবো। এবার রুলস নাম্বার 3, বক্তা যদি পুরো প্যাসেজে একাধিক উক্তি ব্যবহার করে থাকেন, মানে কথা যদি অনেক বেশি হয় যে একই বক্তা একাধিক উক্তি ব্যবহার করছেন, তাহলে প্রথম উক্তির পরে পরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো অ্যাডেড, মানে প্রথমবার তুমি যদি সাবজেক্ট সহ থাকে তাহলে টোল্ড বললে বা সেড বললে, কিন্তু পরের যখন আবার একটা উক্তি তখন আমরা বললাম হি অলসো অ্যাডেড বা শি অলসো অ্যাডেড। তারপর আবার যদি একটা উক্তি হয় তাহলে আমরা বলতে পারি ফার্দার অ্যাডেড, তারপর অলসো সেড। এইসব শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, কারণ একই ভাবে সেড, হি সেড, দেন হি সেড এভাবে ব্যবহার করার থেকে এই শব্দগুলো করলে, এই ভার্বগুলো ব্যবহার করলে ইন্টারেক্টে সেন্টেন্সটাকে অনেক বেশি সুন্দর লাগে। তাই এই নিয়মটা খেয়াল রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বক্তা একাধিক উক্তি ব্যবহার করে তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাডেড বা ফার্দার অ্যাডেড, এখানে ফার্দার অ্যাডেডের পর একটা স্পেস থাকতো, তোমরা খেয়াল করো, এবং অলসো সেইড, এইসব শব্দগুলো ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড, অলসো আস্কড ইত্যাদি ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে, রিকোয়েস্টেড অর অর্ডার্ড, মানে মোট বোধে সেগুলোকে আমরা করতে হবে, যে অ্যান্ড রিকোয়েস্টেড, মানে এরপর হচ্ছে হি রিকোয়েস্টেড অ্যান্ড হি রিকোয়েস্টেড অ্যান্ড অর্ডার্ড, এসব অ্যাড করতে হবে। আর অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড, প্রেড অ্যান্ড উইশড দ্যাট, এইসব ব্যবহার করতে হবে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড এক্সক্লেম ইন জয় দ্যাট, ইন গ্রাইভ দ্যাট, এসব ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্র পর্যন্ত তোমরা দেখলে এর আগে তোমরা যে সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে রুলসগুলো পড়েছিলে, এই রুলসগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। শুধু তোমাকে কি করতে হবে, প্রথম থেকে তোমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে যে এখানে বক্তা এবং শ্রোতা দুজনকে এই দুটো জিনিস মাথায় রেখে বাকি রুলসগুলোকে সবগুলোকে কম্বাইন করেই হচ্ছে প্যাসেজ ন্যারেশনটা করা হচ্ছে।
এবার 4 নাম্বার রুলস, ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচে যদি ইয়েস উল্লেখ থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় যথাক্রমে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, মানে হ্যাঁ বোধকভাবে বলা হয়েছে বা সে হ্যাঁ বলেছে আর কি, অ্যান্সার্ড ইন দ্য পজিটিভ দ্যাট, মানে সে হ্যাঁ বলেছে ওই একই কথা, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এবং নো এর ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, মানে সে না বলেছে, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। যেমন ডিরেক্টে রিও সেড টু মোহন, আর ইউ গোয়িং টু ভিজিট দ্য ডক্টর টুমরো? নো, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন, সেইড মোহন। এখন এটা কি আমরা যখন চেঞ্জ করব তখন কি, রিও আস্কড মোহন, আর আস্কড কেন হচ্ছে, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো রিও আস্কড মোহন ইফ হি ওয়াজ গোয়িং টু ভিজিট দ্য ডক্টর দ্য নেক্সট ডে। তারপর কি হচ্ছে, মোহন রিপ্লাইড ইন নেগেটিভ, কারণ কি ও বলেছিল নো, তাই এটা হয়ে গেছে মোহন রিপ্লাইড ইন নেগেটিভ দ্যাট হি হ্যাড চেঞ্জড হিজ ডিসিশন। তো এই গেল 4 নম্বর রুল। এবার 5 নম্বর রুলসটা দেখো, ডিরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডাইরেক্ট স্পিচে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি বা অ্যাড্রেসিং অ্যাজ স্যার ব্যবহার করতে হয়। যেমন ইয়েস স্যার, হি রিপ্লাইড আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট। ইনডাইরেক্ট কি হচ্ছে, হি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট। এই যে অ্যাফার্মেটিভটা আমরা এর আগের রুলসে পেয়ে গেছি। তারপর আরেকটা ভাবে পরিবর্তন করা যায়, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট। এবার রুল 6, ডিরেক্ট স্পিচে যদি কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ইনডাইরেক্ট স্পিচ শুরু করতে হয়। যেমন আর ইউ লস্ট ট্রাভেলার, সেইড দ্য স্ট্রেঞ্জ গার্ল। ইনডাইরেক্ট আমরা কি বলবো, অ্যাড্রেসিং হিম অ্যাজ ট্রাভেলার, যেহেতু তাকে সম্বোধন করা হয়েছিল ট্রাভেলার হিসেবে, এই জন্য অ্যাড্রেসিং হিম অ্যাজ ট্রাভেলার, দ্য স্ট্রেঞ্জ গার্ল আস্কড হিম ইফ হি ওয়াজ লস্ট। এবার রুল 7, ডিরেক্ট স্পিচে যদি বাই আল্লাহ, বাই গড, বাই গডেস, বাই মাই লাইফ ইত্যাদি উল্লেখ থাকে, মানে যদি প্রতিজ্ঞা বা ধর্ম নাম নিয়ে প্রতিজ্ঞা বা শপথ এসব যদি বোঝানো হয় তাহলে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে সরিং বাই আল্লাহ, বাই গড, বাই গডেস, বাই মাই লাইফ ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে ডিরেক্টে বাই আল্লাহ, শি রিপ্লাইড আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট মাই ফাদার, যে আল্লাহর শপথ করে বলছি আমি আমার বাবাকে নিরাশ করব না হয়তো কোনো একটা কাজে। তো ইনডাইরেক্টটা কি, সরিং বাই আল্লাহ, শি রিপ্লাইড দ্যাট শি উড নট ডিসঅ্যাপয়েন্ট হার ফাদার। তো এই গেল 7 নাম্বার রুলস। এবার হচ্ছে 8 নাম্বার রুলস, ইনভার্টেড কমা এর বাইরে কোনো ক্লজ অথবা ফ্রেজ থাকলে তা কোনো পরিবর্তন না হয়েই সেন্টেন্সের শুরুতে বসবে। এক্ষেত্রে যদি প্রেজেন্ট পার্টিসিপল অংশ থাকে তাহলে তা শুরুতে বসবে। যেমন আর ইউ স্টুডেন্টস asked the principal of this college, turning to the boys. Indirect, turning to the boys, the principal of this college asked if they are students. তো এখানে দেখো ইনভার্টেড কমার বাইরে যে ক্লজ বা প্রেজ আছে এর কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ সেভাবেই এটা বসে গেছে। এবার হচ্ছে 9 নাম্বার রুলস, ডিরেক্ট স্পিচে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে উক্ত চিহ্ন দ্বারা অবাক বা বিস্ময় প্রকাশ করা হয়েছে। তাই ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড লিখতে হবে এবং রিপোর্টিং ভার্বটিকে আস্ক বা আস্ক দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন ডিরেক্টে মাই ফাদার সেড টু মি ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ হি লুকড অল দিস ইয়ার্স। ইনডাইরেক্টে কী হবে, বিং সারপ্রাইজড he, my father, asked me if I had remembered how he had looked all these years. দেখো এখানে কিন্তু যে ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ হি লুকড অল দ্য ইয়ার্স, এটা কিন্তু তুমি এত বছর মনে রাখতে পেরেছো, এটা কিন্তু কোনো প্রশ্ন না, এটা একটা বিস্ময় যে সে মনে রাখতে পেরেছে। এই জন্য আমরা ইনডাইরেক্ট করার সময় এটা করেছি বিং সারপ্রাইজড। এবার লাস্ট রুলস, 10 নম্বর রুল, ডিরেক্ট স্পিচে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার ব্যবহার করতে হয়। যেমন ডিরেক্টে ডিড ইউ হেল্প দ্য পুয়ার ম্যান, ইয়েস আই হেল্পড হিম লাস্ট নাইট। ইনডাইরেক্টে আমরা এটা কী করবো, দ্য স্পিকার আস্কড দ্য পারসন if he had helped the poor man, the listener replied in affirmative, said that he had helped him the previous night. দেখো এখানে কি বলেছিল, ডিরেক্ট স্পিচের সাবজেক্টে উল্লেখ না থাকলে ডিড ইউ হেল্প দ্য পুয়ার ম্যান, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, ইয়েস আই হেল্পড হিম লাস্ট নাইট, কে বলেছে কাকে বলেছে এখানে কিন্তু ওই সাবজেক্টের উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই এই জন্য আমরা তা স্পিকার নিয়ে আসছি, আর শ্রোতার ক্ষেত্রে লিসেনারকে নিয়ে আসছি, কারণ যেহেতু আমরা সাবজেক্ট অবজেক্টের নাম পাচ্ছি না তাই এখানে স্পিকার এবং লিসেনার বা অডিয়েন্সের নাম চলে আসবে।
তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের প্যাসেজ ন্যারেশনের রুলস। প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো আসলে সেন্টেন্স ন্যারেশন বা চেঞ্জিং অফ স্পিচের যে টেন্স এবং সেন্টেন্স অনুযায়ী যে রুলসগুলো এতদিন ধরে তোমরা পড়ে এসছো, সেটারই একটা কম্বিনেশন হচ্ছে প্যাসেজ ন্যারেশন। শুধু এক্ষেত্রে হচ্ছে লিসেনার এবং স্পিকার এবং তাদের ক্রিয়ার ধরন, মুড এবং তাদের বাক্যের যে অন্তর্নিহিত ভাব, যে এক্সক্লেমেটরি অর অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, এইসব যে ভাব সেগুলোকে মনে রাখতে হবে। এবং কোনো বাক্য যদি পরবর্তীতে আবার যোগ হয় উক্তি, তাহলে ফার্দার অ্যাডেড বা এই ধরনের যে শব্দগুলো, এগুলোকে মনে রাখতে হবে। এবং সবগুলো রুলস যদি তোমরা মনে রাখতে পারো এবং আগের বছরের প্রশ্নগুলোকে যদি একটু বেশি বেশি করে অনুশীলন করো, আশা করা যায় চেঞ্জিং অফ স্পিচে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, আজকে ছিল চেঞ্জিং অফ স্পিচের লাস্ট পার্ট। আশা করি এই টপিকটি তোমরা বুঝতে পেরেছ। আমি আশা করব যে এবার তোমরা বাকি রুলসগুলো পড়ে বাসায় অনুশীলন করবে এবং সেই সাথে ভালো থাকবে। এরকম পরিস্থিতিতে অবশ্যই অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং